নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিনি, ময়দা আর এসেন্স ছাড়া আটার তৈরি নরম তুলতুলে কেক। কীভাবে বানালে এরকম একটা সুন্দর কালার সহ ফুলকো নরম তুলতুলে কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, সমস্ত টিপস সহ রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটা সকলের খুবই পছন্দ হবে। যারা বাড়িতে প্রথম কেক বানাচ্ছেন, একদমই মিস হবে না এই কেকটা যদি আপনারা সমস্ত টিপস ফলো করে বানান। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক আমি বাড়িতেই একদম দোকানের মতো কেক কিভাবে বানাই। প্রথমে কেকের পাত্রটাকে রেডি করে নিচ্ছি। তার জন্য একটা স্টিলের পাত্র নিয়েছি, এর ফলে কেকের কালারটা খুব সুন্দর আসবে স্টিলের পাত্রের মধ্যে যদি আপনারা কেক করেন। এবার এখানে আমি প্রথমে অয়েল ব্রাশ করে নেওয়ার পর একটা লেখালেখি সাদা কাগজ নিয়েছি, তার উপরে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি, সাইডেও একটু তেল ব্রাশ করে নিলাম। তার ফলে কেকটা ডিমোল্ড করার খুবই সুবিধা হবে, খুব সহজে কেকটা উঠে আসবে। আর একটু ময়দাও ছিটিয়ে নিলাম। এটাকে আমি একটা আলাদা সাইডে রেখে দিচ্ছি। এটা আমার একদম রেডি করে নিয়েছি প্রথমেই। এবার একটা দ্বিতীয় পাত্র নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। আপনারা এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন কিংবা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সেটা রুম টেম্পারেচারে থাকা হতে হবে। নর্মাল তাপমাত্রায় এনেই তারপরে ডিমটাকে ব্যবহার করবেন। এটাকে প্রায় মিনিট 5 ধরে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, যার ফলে কেকটা খুবই স্পঞ্জি আর নরম হবে। এই ফেটানোর কাজটা খুব ভালো করে করতে হবে। আর যেহেতু আমি চিনি ব্যবহার করছি না, আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, 1 কাপের থেকে সামান্য একটু কম। আপনারা এই পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। খুব যদি মিষ্টি পছন্দ করেন তাহলে এই পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে 1 কাপ করে নেবেন। গুড় আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে গুড়টাকে গলিয়ে করেন, কিন্তু গলানোর কোনো দরকার নেই, এটা রুম টেম্পারেচারে এনে মিশিয়ে নিলেই হবে। আর যেহেতু আজকের কেকটা আমি ছাদের রান্নাঘরে বানাচ্ছি, তাই কিছু গোলাপ ফুল ফুটেছিল আমার বাগানে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ডিম আর গুড় খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা অন্য পাত্র নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিল্ক। এটা যেটা লিকুইড মিল্কটা নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো বাটার। আপনারা এই দুধটা একটু গরম করেও নিতে পারেন, তাহলে আর আলাদাভাবে গরম করতে হবে না। আর এখানে যেহেতু বাটারটা আমি ফ্রিজে রেখেছিলাম, অনেকটাই শক্ত হয়ে গেছে, এটাকে লিকুইড করার জন্য আমি একটু ওভেনে গরম করে নিচ্ছি। একদম লো ফ্লেমে এই কাজটা করতে হবে। যদি বাটারের পরিবর্তে তেল বা ঘি ব্যবহার করেন, সেক্ষেত্রে 1/4 কাপ নিয়ে নেবেন। আর এইভাবে একসাথে মিশিয়ে গরম না করলেও চলবে, জাস্ট দুধটাকে একদম উষ্ণ গরম করে তার সাথে মিশিয়ে নেবেন। বাটারটা একদম গলে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু একটু গরম হয়ে গেছিলো। এত গরম যদি আমি কেকের ব্যাটারের মধ্যে ঢালি, তাহলে যেহেতু ডিম দেওয়া আছে, সেক্ষেত্রে কেকটা কিন্তু ভালো হবে না। জাস্ট হাতটা ডোবানো যাবে, একটা আঙুল ডোবানো যাবে, ঠিক সেরকম গরম রাখতে হবে। আর আমি যেহেতু 3 চামচের মতো বাটার ব্যবহার করেছি, আরও 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। যদি আপনারা বাটার শুধু ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে 5 চামচ বাটার দিলেই হবে। এবার সব শুদ্ধ খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দুধ আর বাটারের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। যে পাত্রের মধ্যে গুড় আর ডিমের মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। একটা ছাঁকনি বসিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। যেহেতু আজকের কেকটা আমি আটা দিয়ে বানাবো, তাই 1 কাপ আটা নিলাম। আপনারা ময়দাটাও নিয়ে নিতে পারেন এর বদলে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা থাকলে অবশ্যই নেবেন, তাহলে কেকটা খেতে খুবই টেস্টি হবে আর নরম হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী খুব সামান্য একটু লবণ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চামচ, 1.5 চামচ ভর্তি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, আপনাদের একটু সামান্য কম বেশি লাগতে পারে, যদি প্রয়োজন হয় পরে আরেকটু আটা বা ময়দা মিশিয়ে নেবেন। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছি। এই চালনের কাজটা অবশ্যই করতে হবে, তাহলে এর মধ্যে যদি কোনো দানা ভাব থাকে, সেই দানা ভাবটাও থাকবে না, আর সব শুদ্ধ খুব ভালো করে মিশে যাবে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ দারুচিনি আর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করছি না, দারুচিনি আর এলাচের গুঁড়ো দিয়ে যদি করেন, কেকটা খেতে খুবই টেস্টি হয়। আর যে ডিম দেওয়া আছে, সেই ডিমের গন্ধটা কিন্তু একদমই থাকবে না। সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি জোরে জোরে আমি মেশাবো না, খুব হালকাভাবে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব।
এবার দুধ আর বাটারের যে মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটু সামান্য 1 চামচের মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলেই বাটার মিল্কের কাজ করবে, যেহেতু দুধটা একটু উষ্ণ গরম আছে। এইভাবে যদি আপনারা ভালো করে মিশিয়ে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটাকে তৈরি করেন তাহলে কেক ভীষণ নরম, স্পঞ্জি আর ফুলকো ফুলকো হবে। সেক্ষেত্রে কেকটা একদমই ভেতরে ড্রপ খেয়ে যাবে না আর কেক কখনোই শক্ত হয়ে যাবে না। দুধ আর বাটারের মিশ্রণটাকে আমি অল্প অল্প করে দেব আর এইভাবে হালকা করে মিশিয়ে নেব। এবার কেকের ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা লিকুইড হবে। দেখুন ঠিক এইভাবে করতে হবে, এর থেকে বেশি ঘনও না আবার এর থেকে বেশি পাতলাও না। এখানে আমার 1 টেবিল চামচের মতো দুধ আর বাটারের মিশ্রণটা একটু বেশি হয়ে গেছে। কেকের ব্যাটার আমার একদম রেডি। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। আমি এখানে চেরি আর একটু মোরব্বা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা ছিটিয়ে এর মধ্যে যদি আমি ব্যাটারের মধ্যে মেশাই তাহলে এই ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় একদমই বসে যাবে না, সব শুধু চতুর্দিকে ভালো করে ছড়িয়ে থাকবে। আর এর মধ্যে আপনারা যে কোনো পছন্দসই ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি হাফ দিলাম আর হাফ ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি। এবার কেক টিনের মধ্যে, যে পাত্রের মধ্যে আমি সেট করব, তার মধ্যে আমি অল্প করে কিছুটা ঢেলে দিচ্ছি। প্রথমে ব্যাটারটা কিছুটা ঢেলে দিলাম। এবার ব্যাটারটাকে চতুর্দিকে একটু চাড়িয়ে দিয়ে আমি আবার একটু ড্রাই ফ্রুটস এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা ড্রাই ফ্রুটসগুলো দেন কেকের মধ্যে তাহলে যখন কেকটা রেডি হবে দেখবেন কেকের চতুর্দিকে ড্রাই ফ্রুটসগুলো সুন্দরভাবে আপনাদের মুখে পড়বে, খেতে খুবই ভালো লাগবে। আর নাহলে একসাথে যদি ব্যাটারের মধ্যে মিশিয়ে দেন তাহলে অনেক সময় কেকের তলায় চলে যায় ড্রাই ফ্রুটসগুলো, সেক্ষেত্রে একদম ভালো লাগে না। এইভাবে স্তরে স্তরে আমি মাঝে মাঝে এই ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দেবো আর ব্যাটারটাকেও এর মধ্যে আমি কিছুটা উপরে দিয়ে দেবো। এটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। কিছু ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি, পরে আবার কাজে লাগবে। আর এখানে আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। যে পাত্রের মধ্যে কেকটাকে আপনারা তৈরি করবেন সে পাত্রটাকে অবশ্যই আগে একটু প্রিহিট করে নিতে হবে, নাহলে কিন্তু কেক একদম শক্ত হয়ে যাবে। খুব সুন্দর করে এটা গরম হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে 20 মিনিটের মতো আমি এটাকে লো ফ্লেমে হতে দেব। 20 মিনিট পরে এটাকে আমি চেক করব। একদম লো ফ্লেমে এটাকে রাখতে হবে, কখনোই হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কেক করব না। যেহেতু এটা আটার কেক, একদম লো ফ্লেমে যদি করি তাহলে কেকটা আস্তে আস্তে ভেতর পর্যন্ত ভাপে সেদ্ধ হবে আর সেক্ষেত্রে কেকটা একদমই শক্ত হয়ে যাবে না বা খুব তাড়াতাড়ি নিজেটাও পুড়ে যাবে না। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে চেক করছি। দেখুন অনেকটা কেকটা ফুলেও গেছে আর এই পর্যায়ে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আবার সাজিয়ে দেবো। যদি প্রথম থেকে ওপরে ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিতাম তাহলে ভাপে এই ড্রাই ফ্রুটসগুলো ওপরে কিন্তু পুড়ে যেত, তাহলে দেখতে একদমই ভালো লাগতো না। 20 মিনিট পরে আপনারা ঠিক ড্রাই ফ্রুটসটা এইভাবে ওপরে সাজিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আবারও আমি 25 মিনিটের মতো চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে এটাকে হতে দেবো। 25 মিনিট পর দেখুন কেকটাকে আমি চেক করে নিচ্ছি, কালারটা কত সুন্দর এসছে আর কাঠিটা দেখুন একদম ক্লিন এসছে। এইভাবে যদি কাঠিটা আপনাদের একদম ক্লিন আসে, কাঠির গায়ে যদি না লেগে থাকে, তাহলে জানবেন কেকটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশিক্ষণ রেখে দেওয়ার একদমই দরকার নেই। বেশিক্ষণ কেকটা যদি এর মধ্যে থাকে তাহলে কেকটা শক্ত হয়ে যেতে পারে। তাই আমি ওভেন থেকে এবার কেকটাকে আমি সরিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো, কারণ এইভাবে যদি ঠান্ডা করি তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যেতে পারে। আর এইভাবে যদি একটা সুতির যে কোনো কাপড়, শুকনো কাপড় যদি চাপা দিয়ে আর একটা ওপরে যে কোনো পাত্র চাপা দিয়ে এই কেকটাকে ঠান্ডা করি তাহলে কেকটা কিন্তু ভীষণই নরম থাকবে, যেহেতু ভাপটা বাইরে বেরিয়ে যেতে পারছে না। এইভাবে কেকটা আপনারা বানাবেন, দেখবেন কেকটা ভীষণই স্পঞ্জি আর নরম তুলোর মতো হবে। এবার পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরেই আমি কেকটাকে এ থেকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা ফুলেছে কেকটা। মাঝখানে কিন্তু একদমই ড্রপ খেয়ে যায়নি। আর কেকের কালারটা দেখেই বুঝতে পারছি যে কতটা সুন্দর এসছে। এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা কেকটা বানাবেন, দেখবেন কেকের কালারও সুন্দর হবে আর কেকটা পারফেক্ট হবে, একদম দোকানের থেকেও খেতে ভালো হবে এইভাবে যদি আপনারা কেক বানান। আর দেখেই বুঝতে পারলেন যে এখানে আমি কোনো চিনিও ব্যবহার করিনি, কোনো ময়দা না আর কোনো এসেন্সও ব্যবহার করিনি।
এইভাবে আপনারা স্বাস্থ্যকর কেকটা বাড়িতেই বানিয়ে নেবেন, দেখবেন সকলের ভীষণই ভালো লাগবে। এবার কেকটাকে আমি কেটে দেখাচ্ছি যে কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।